বিয়ের পর আজ প্রথমবারের মতো ভার্সিটিতে আসলো প্রিয়তা। সামনেই তার পরীক্ষা। কিছু নোট কালেক্ট করার দরকার ছিল। এর উপর পরীক্ষার ফি দেবার আজই শেষ দিন। না হলে আরো সপ্তাহখানেক পর ভার্সিটিতে পা দেবার ইচ্ছা ছিল তার। বিয়েই কেবল হয়েছে। এতেই নিজেকে কেমন নতুন নতুন লাগছে তার। এমন নতুন লাগার কারণ কি তার জানা নেই। মনে হচ্ছে তার শরীর থেকে কোনো ফুলের সুবাস ছড়িয়ে যাচ্ছে। এই সুবাস বড়ই তীব্র আর আকর্ষণময়ী। এর কারণেই কি তার বরমশাই বারবার ছুটে আসে তার কাছে। পরনে সাদা রঙের সালোয়ার কামিজ। শুভ্র রং বরাবরই তার পছন্দের রং। শুভ্র রঙেই যেন নিজেকে নতুন নতুন মনে হচ্ছে তার। তাকে দেখতেই এক ঝাঁক মানুষ তাকে ঘিরে ধরল। কাছের বন্ধু বলতে প্রিয়তার তেমন কোনো সই নেই। এই দেখাদেখি হলে, কেমন আছো? কি খবর? এসব নেবার মানুষ ছাড়া। তবু আজ সে ভারী অবাক। এতজন এসে একসাথে ঘিরে ধরবে আগে ভাবেনি। সকলে বলছে বিয়ের কথা। এদের না খাইয়ে সে এখান থেকে যেতে পারবে না। উহু কোনোভাবেই না। বাধ্য হয়ে তাদের নিয়ে গেল চায়ের দোকানে। আপাতত চা আর সিঙ্গারা খাইয়ে শান্ত করা যাবে। এসেছে অনেকক্ষণ হলো। সবাই বর দেখতে চাইছে। প্রিয়তার আচমকা মনে পড়ল, বরের সাথে তার কোনো ছবি আছে নাকি। ছিল তো। রিসেপশনের। কিন্তু ছবিগুলো যে তার ফোনে নেই। কেউ সেই কথা বিশ্বাস করতে চাইল না। সকলে ভাবল প্রিয়তা তাদের সাথে ভান ধরছে। ফোন বেজে উঠল। প্রিয়তা ফোনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকাল। আননোন নাম্বার যে। প্রথমে ভাবল ধরবে না। আবার ধরেও ফেলল। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে তার আত্মা অবধি কেঁপে উঠল। পিছন ঘুরে তাকালো তৎক্ষণাৎ। ছোটখাটো একটা ভিড়ের মধ্যে থেকে প্রান্তিক চৌধুরী খুঁজে পেল প্রিয়তাকে। বাজ পাখির চোখ। ধরা আবার পড়বে না। তীব্র সূর্যের আলোয় সবকিছু চোখমুখ করছে। এর সাথে চকচক করছে প্রান্তিকের পিছনের রাখা গাড়িটা। চোখ থেকে কালো সানগ্লাস নামিয়ে রাখল সে। তীক্ষ্ণ দৃষ্টি প্রিয়তার উপর। চিকচিক করছে প্রান্তিকের মুখখানি। আনমনে বলে উঠল, আপনি এখানে। ড্যাশ 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 ড্যাশ। প্রিয়তার বলতে পেয়ে এখন আর কেউ ছাড়তে চাইছে না। দ্বিতীয় ধাপে এবার খাওয়া দাওয়ার ব্যাপার চলছে। বউয়ের সামনে ভাব নেবার জন্য প্রান্তিক ও বলে উঠল, ট্রিট সে দিবে। হট্টগোল হচ্ছে খুব। প্রান্তিকের প্রশংসায় সকলে পঞ্চমুখ। সেই ভালো বর পেয়েছে প্রিয়তা। বাব্বাহ! দেখতে এমন হিরোর মতো। এমন বর পেলি কোথায়? রেডিমেড খুঁজে আনলি কি করে? এসব কথা শুনে প্রথমবারের মতো বরকে নিয়ে প্রিয়তার অহংকার হতে লাগল। এই প্রথম বরের প্রশংসায় সেও লজ্জিত। কিন্তু ভিড় ঠেলে এক মেয়ে এসে দাঁড়ালো প্রিয়তার পাশে। কানের কাছে চাপা স্বরে বলতে লাগল,
ও সত্যিই তোমার বর? হ্যাঁ। ইস। কেন? তোমার মতো এত ভালো মেয়ের কপালে এমন বর জুটল? মানে? চোখমুখ কুঁচকে প্রশ্ন শুধালো প্রিয়তা। মেয়েটি তার ব্যাচের। তাকে চিনে সে? মনের মধ্যে উথালপাথাল শুরু হয়ে গেল তার। বর এসে হাতখান ধরতেই চমকে উঠল তরঙ্গের ন্যায়। নজর একটু সরতেই মেয়েটিও আড়াল হয়ে গেল। প্রান্তিক চৌধুরী হাত ছাড়ার পাত্র নয়। বউকে সাথে টানল তার। এতগুলো লোকের সামনে বাড়াবাড়িটুকু নাইবা করল প্রিয়তা। নিঃসংকোচে হাঁটতে লাগলো দুজন। অথচ তার মনের মধ্যে ঝড় হাওয়া বইছে। মেয়েটি এমন কেন বলল? অকপটে প্রশ্ন করল। আপনি এখানে কেন? শুনলাম তুমি গাড়ি ছাড়াই বেরিয়ে গেছে। তাই নিতে চলে এলাম। আর আমার বউ কোথায় পড়ছে সেটাও তো দেখা দরকার। আমায় খুঁজে পেলেন কি করে? ভালোবাসার জিনিস খুঁজতে হয় মন দিয়ে, আমিও সেভাবেই খুঁজেছি। মনের অস্থিরতা কমে আসতে শুরু করেছে। এখন একটু সহজ লাগছে তার কাছে। তবুও কণ্ঠে তার রুক্ষতা। বলে উঠল কেবল। হেয়ালিপনা রাখুন তো। তো কি? বেহায়াপনা করব? সবসময় তো সেটি করেন। বেহায়াপনা বউয়ের সাথে করব না তো কার সাথে করব বউ? প্রিয়তার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে চোখ টিপ মারল সে। প্রিয়তা হতভম্ব। কাজ শেষে দুজন ফিরছে একসাথে। প্রান্তিক প্রিয়তা পাশাপাশি হাঁটছে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে বলল। বউ শোন, কাল থেকে তুমি বোরকা পরে আসবে বুঝলে? সবাই তোমাকে কেমন দেখছে দেখছো। প্রিয়তা অন্যদিকে ফিরে জবাব দিল। ওরা আমায় না আপনাকে দেখছে। প্রান্তিক চোখে সানগ্লাস পরে বলল। ওহ, ইউ শুড বি প্রাউড, মাই সুইট হ্যাট। ইউ নো, ইউর হাজব্যান্ড ইজ কোয়াইট হ্যান্ডসাম। ঠোঁটের কোণে বাঁকা হাসি। অথচ তার প্রিয়তা মুখের উপর বলে উঠল। হ্যাঁ, কলেজে প্রথমবার বাদর এসছে। সবাই তাই উকি মেরে দেখছে। কথাটা বেশ অপমানের লাগালো প্রান্তিক চৌধুরীর। থেমেই গেল সে। প্রিয়তা মুখ টিপে হেসে গাড়িতে উঠে বসল। বরকে ভালোই জব্দ করা গেল। ড্যাশ 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 ড্যাশ। প্রান্তিক চৌধুরীর বিয়ে হয়েছে মোটে 7 দিন। কিছু দিন আগেই হাসপাতাল থেকে বেরিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছে আরিনা শেখ। কারোর কথা সে শুনছে না। দরজাও খুলছে না। ইজান শিকদার রোজ একবার করে এসে দরজা ধাক্কাচ্ছে। কিন্তু কোনো লাভ হচ্ছে। তার ভয় হচ্ছে আবার কিছু না করে বসে আগে মাথায়। আরিনার মা রোজ এসে কান্নাকাটি করেন ইজান শিকদারের কাছে। আরিনার বাবা দেশের বাইরে আছেন। বেশরা ডিয়ার একরোখা মানুষ। এত ঘটনার সাথে ফোনে বলার সাহস তিনি দেখাননি।
ইজান শিকদারই এখন তার একমাত্র ভরসা। ছেলেটা ভালো। আরিনা ঘরের দরজা আজ খোলা দেখে অবাক হলো ইজান শিকদার। অজানা এরা তাকে আঁকড়ে ধরল। হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকল সে। পুরো ঘর অন্ধকারে ছেয়ে আছে। জানালার পাশে নিশ্চুপ হয়ে বসে আছে আরিনা। তার ঘরে অন্য কারো উপস্থিতি টের পেলেও ঘুরে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করল না। ইজান এসে বসল তার পাশে। নীরবতায় কেটে গেল বেশ অনেকক্ষণ। আরিনাকে দেখে বুকের ভেতরটা লে পুড়ে রোখার হয়ে যাচ্ছিল তার। তার হাস্যোজ্জ্বল মুখ আছে নিমিয়ে। এলোমেলো চুলগুলো খোপা বেঁধে রেখেছে অযত্নে। ইজানের ফুটন্ত ফুল যেন নিমিয়ে গেল। নিমিয়ে পড়েছে তার অপার ভালোবাসা। নিষ্প্রাণ দৃষ্টি এদিক ফিরে তাকাচ্ছে না। ইজান শিকদার তার নরম হাত দুখান নিজের আদলে আনল। মূর্তি যেন নড়ে উঠল সামান্য। এদিক ফিরে হাউমাউ করে কাঁদতে লাগল সে। ভালোবাসার মায় পড়ে এমন প্রাণোজ্জ্বল প্রাণবন্ত মেয়েটি আজ এমন করুণ দশা হতে পারে। ইজান দুই হাতে আগলে নিল তাকে। তার চোখের কোণে অশ্রু এসে জমছে। অভিযোগ কেবল নিজের কাছে। কেন যে আগে আসলো না সে? প্রান্তিকের আগে যদি আরিনার জীবনে সে চলে আসতো তাহলে তো আজ এমন হতো। বুকে তীব্র ব্যথা বোধ হচ্ছে। আরিনা প্রান্তিকের বিয়েটা কোনোভাবেই যে মেনে নিতে পারছে না। তার বুকভরা ভালোবাসা বিলিয়ে দিয়েছিল সে প্রান্তিকের চরণে। সেই ভালোবাসা প্রান্তিক চৌধুরী কতটা অবহেলা করে আরেকজনের সাথে সুখের সংসার করছে। মেনে নিতে পারছে না আরিনা। কান্না থামিয়ে ফিরে তাকালো ইজানের দিকে। মাথা উঠাল তার বুকের কাছ থেকে। যেখানে লেপ্টে আরিনাকে জড়িয়ে রেখেছিল সেখানেই তার সমস্ত অনুভূতি লুকানো। টের পেল না কেউ। ঠোঁট দুটো কাঁপছে তার। ইজান আরিনার অশ্রু মুছিয়ে দিয়ে আশ্বাস দিল। দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুই চিন্তা করিস না ওর। আমি তোকে বলছি প্রান্তিক সুখী হবে না। আমি তাকে দেব না সুখী হতে না। যে মরণবা নিয়ে তুই ভুগছিস প্রান্তিক চৌধুরী ও এই মরণ ব্যাধি পাবে। বিশ্বাস কর আমায়। আরিনা আবারও নেতিয়ে গেল তার বক্ষে। ইজান শিকদার শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ড্যাশ 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 ড্যাশ। আলস্য দুপুর। গোসল করবে করবে বলেও উঠতে ইচ্ছে করছে না। শেষে এক প্রকার বাধ্য হয়েই উঠে গেল সে। না হলে এভাবে আর কতক্ষণ। তার বর মশাই বাড়িতে নেই। একটু আগেই বেরিয়েছে। কি ভাবসাব তার। বেগুনি করে শার্ট পরে তা আবার ইন করে ভাব নিয়ে তাড়াহুড়ো করে চলে গেছে সে। হু, কি ব্যস্ত মানুষ তিনি। তার কথা ভাবতে ভাবতে শাড়ি হাতে ঢুকে পড়ল গোসলখানায়। বালতি গড়িয়ে জল পড়ছে। পরনের কমলা রঙের শাড়িখানা খুলে রাখলো আরেক বালতির ভিতর। এগুলো ধুতে হবে। ব্লাউজের হুকগুলো পিঠের কাছে।
সেগুলো খুলতে বেশ অসুবিধে হচ্ছে। কেন যে তখন মাথায় ভূত চেপেছিল এসবের। এত এত শাড়ি কিনে জমিয়ে রেখেছে বিয়ের পর পরবে বলে। এখন এগুলোর গুষ্টি উদ্ধার করতে হচ্ছে তাকে। বিড়ানো দরজা আচমকা খুলে গেল। চমকে উঠল প্রিয়তার। বাথরুমের দরজার সাথে ঠেসে দাঁড়িয়ে প্রান্তিক। ঠোঁট তার সেই বাঁকা হাসি। বাঁকা চাহনিতে প্রিয়তার ফর্সা কোমরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলে উঠল, সাহায্য করব। মাথা ঘুরে গেল প্রিয়তার। এই না তিনি বাইরে গেলেন। তার ভাবনায় তো বেখেয়ালি হয়ে দরজা বন্ধ না করেই গোসলখানায় চলে এসেছে সে। মনে পড়তেই পুরো শরীর জ্বলে উঠল। বালতি থেকে পানি নিয়ে মুখের উপর ছুঁড়ে লসে ধপাস করে দরজা বন্ধ করে দিয়ে বলে উঠল, সভ্য ই তর নি লজ্জলোক একটা। আধভেজা প্রান্তিক চৌধুরী দরজার এপারে দাঁড়িয়ে গালিগালাজ শুনতে পাচ্ছে। আবারও নক করল দরজায়। রাগ তার নাকের গোড়ায়। কর্কশ গলায় খেয়ে উঠল, কি? পুরো তো ভিজিয়েই দিলে। তাহলে একসাথে গোসল সেরে ফেলি বউ। প্রিয়তার বিস্ফোরিত দৃষ্টি ফেলে বলে উঠল, আপনাকে না আমি খুব নকরে ফেলবো বলে দিলাম। তোমায় দেখেই তো আমি আধমরা হয়ে আছি বউ। জানতো এখান থেকে। জারিমে রে কথাটা বলে মুখের উপর দরজা আটকে দিল প্রিয়তা। এই লোক দিন দিন ধৈর্যের বাইরে চলে যাচ্ছে। দরজা খুলে উকি মারল প্রিয়তা। প্রান্তিক জামাকাপড় বদলে আবারও এসেছে। এবার বিছানায় বসে পা দুলাচ্ছে। বেরিয়ে এলো সে। হাতের তোয়ালে দিয়ে চুলগুলো বেঁধে বলল, আপনি এখনো এখানে? পুরোটাই তো আমার বাড়ি। কিন্তু এই ঘর আমার। ঘর কি বাড়ির বাইরে নাকি? জবাব দিল না প্রিয়তা। এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের কাছে দাঁড়ালো। তোয়ালে দিয়ে চুলগুলো ঝাড়তে লাগলো। প্রান্তিক মুগ্ধ হয়ে দেখছে তার বউকে। তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে। চুলের পানি ছিটে আসছে তার মুখের উপর। আজ প্রথম নিজেকে ম্যারিড বলে মনে হলো তার। এই তো বিবাহিতদের জীবন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ ভেজা চুল ছাড়বে, এর থেকে পানি ছিটে এসে পড়বে তার চোখে মুখে। সে বিরক্ত হবে না, বরং খুশি হবে। এ যেন কাছে আসার ডাক। সামনের আয়নায় সেই মুগ্ধতা চোখে পড়ল প্রিয়তার। তার বর তাকে হা হয়ে দেখছে। সব মেয়ে তো এটাই চায়, বর তাদের দেখুক। কেবল তাদের ভালো লাগা চেপে গিয়ে নিরস গলায় সুথাল, কি দেখছেন হা হয়ে? তোমাকে দেখার কি আছে? মেয়ে প্রথম দেখছেন বুঝি? প্রান্তিক হেসে উঠে দাঁড়ালো। এগিয়ে এসে বলল, বউকে তো প্রথমই দেখছি। শিরশির করে কেঁপে উঠল প্রিয়তার পুরো দেহ। সে এগিয়ে আসছে।
আচমকা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল প্রিয়তা। পা তার জমে গেছে। বর পিছনে দাঁড়িয়ে আছে। হাত রাখল তার ঘাড়ের কাছে। সেকেন্ডের মধ্যে দম বন্ধ হয়ে গেল তার। ডোক গিলছে বারংবার। ব্লাউজের পিছনের হুকটা সযত্নে লাগিয়ে দিল প্রান্তিক। মৃদু হেসে বেরিয়ে গেল সে। মন ক্ষুণ্ণ হলো তার। মনে যেন তার অন্য কিছুই ছিল। মনের ভেতর জমিয়ে রাখা এক অচেনা পুরুষের জন্য যে ভালোবাসা জমিয়ে রাখছিল এতদিন ধরে, আজ যেন তার উজাড় করে বিলিয়ে দিতে দ্বিধাবোধ করত না। ভালোবাসা কি অদ্ভুত! আচমকাই মাথায় জেকে বসে। তখন বের করা দুষ্কর হয়ে ওঠে। প্রান্তিকের সব বন্ধু বান্ধব তাকে চেপে ধরেছে। ভাবির সাথে পরিচয় করাতেই হবে। বিয়ের দাওয়াত থেকে চেপে গেছে বলে এভাবে মাফ করা যাবে না। এরা জোরাজুরিতে অফিস অবধি চলে এসেছে। প্রান্তিকের কেবিনের সকলের ভিড়। বন্ধু বান্ধব এক একজন এক এক জায়গায় বসে আছে। আলফি তো তার টেবিলের উপরই পা তুলে বসে আছে। মৌনিতা সামনের সোফাতে পায়ের উপর পা তুলে বসে আছে। কিরে, বউকে কি দেখাবি না? লুকিয়েই রাখবি নাকি? পাগল কেন হচ্ছিস? 100 বার দেখাবো। তোদের না দেখিয়ে উপায় আছে? মান্নাত বলে উঠল। আচ্ছা, জিজ্ঞেস করা হয়নি। তোর বউ তোকে মানতে পেরেছে তো? মানবে না কেন? আমি কম কিসে? আশিক ঠোঁট উল্টে বলল, বাপজান, আপনি আবার কম কিসে? ও জিজ্ঞেস করছে এমন হঠাৎ করে বিয়ে হলো, বউ কি বলল? কি আর বলবে, আলাদা ঘরে ঘুমায়। আলফি এক লাফে নিচে নেমে গেল। থমথমে গলায় বলল, কি সত্যি? দ্য গ্রেট প্রেমিক প্রান্তিক চৌধুরীকে তার বউ প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান কি রেশা লা? রেগে আছে জাস্ট। মৌনিতা ভীরু যুগল কুচকে শুধায়। তুই কি করলি আবার? প্রান্তিক চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সেই দীর্ঘ নিঃশ্বাসের সাথে উড়ে যায় তার কথাগুলো। আশিক উচ্চ স্বরে হেসে বলল, তোর এক্সদের অভিশাপ লেগেছে রে প্রান্তিক। অভিশাপ? এত মেয়ের মন ভাঙলি যে এখন নিজের মন জোড়া দিতে পারছিস না। প্রান্তিক এসবে বিশেষ কোনো পাত্তা দিল না। বরং শুধালো, কি খাবি বল? ড্যাশ 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 ড্যাশ। প্রিয়তা দাঁড়িয়ে তার বরের অফিসের সামনে। ভিতরে ঢুকতে তার ভীষণ দ্বিধাবোধ কাজ করছে। করা উচিত নয়, তবু ভয় লাগছে। মানুষটার জন্য দুপুরের খাবার নিয়ে এসেছে। প্রতিবারই তার জন্য দুপুরের খাবার তৈরি রাখে, অথচ কোনোবারই মুখ ফুটে দেবার সাহস করে না। আজ কিভাবে কিভাবে যেন অফিস অবধি চলে এলো। আসার পর মনে হচ্ছে ভুল হলো। ড্রাইভার অবশ্য বলল, ম্যাম আপনি সোজা ভিতরে চলে যান। তবুও সংকোচ নিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখল রাফি বের হচ্ছে ভেতর থেকে। তার দিকেই আসছে। মনের ভার ভীষণ হালকা হলো। মুখের উপর থেকে কালো মেঘগুলো সরে যাচ্ছে দ্রুত। সে আর রাফি ভাই লিফটের ভিতর। হ্যাঁ, রাফি তার অনেক বড়। ভেবে নিয়েছে আজ থেকে তাকে ভাই ডাকবে সে। এর মধ্যেই তাদের সাথে আরো একটা মেয়ে লিফটে ঢুকল। তার পোশাক অনেকটাই বিব্রতকর ঠেকল প্রিয়তার কাছে। মেয়েগুলো এমন টাইট ফিটিং পোশাক কেন পরে? প্রিয়তা লক্ষ্য করল, অফিসের প্রায় প্রতিটা মেয়েই এমন পোশাক পরে আছে। ব্যাপারটা বেশ দৃষ্টিকটু লাগছে তার কাছে। আলফি প্রান্তিকের ঘাড়ে হাত রেখে বলল, তা ভাবি আদর যত্ন করে কেমন? ভালোই করে।
তোর কণ্ঠস্বর কিন্তু অন্য কথা বলছে। প্রান্তিক চৌধুরী হাতের আলতো সাহায্য চুলগুলো একটু ঠিক করে বলল, সব ঠিক। বউ আমার এমনেতেই ভালো, তবে একটু রাগি এই যা। আমায় দেখলে দুটো কথাই বলে কেবল। কৌতূহলী হয়ে আশিক শুধায়, কি? ছি। আলফি বলল, এখন? হ্যাঁ, আর অসভ্য। মনিতা মুখ ঘুরিয়ে বলল, ইডিয়েট। এটাও মাঝে মাঝে বলে। আলফি অট্টহাসিতে ফেটে পড়ে। তোকে যে 12 ভাতা রি বলেন না, এটাই বেশি। কি বললি? না মানে? সামনে 12 ভাতি একটা হোটেল আছে, চল লাঞ্চ করে আসি। মশকরা করছিস? মান্নাত বলে উঠল। হ্যাঁ, তা তো একটু। সারা জীবন যে জাল ফেলে মাছ ধরল, আজ সে নিজেই জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। বউ কি চিৎ বুঝিয়ে দিল। জানিস তো সবাইকে তকমা দিতে পারবি, কিন্তু ঘরের বউকে পারবি না। প্রান্তিক চৌধুরী খানিকটা ভাব নিয়ে চাপা স্বরে বলে উঠল, তোরা আমায় চিনিস না। আমি প্রান্তিক চৌধুরী। ওই একটা না, 10টা বউ সামলানোর টেকনিক আমার জানা। এসব ভয় আমায় দেখিয়ে লাভ নেই। আলফি মশকরার সহিত বলল, বাছাধন তুমি একটাকেই সামলাও। সামলে ফেলবো। সামলে ফেলা আর কঠিন কি কাজ? বউকে জব্দ করতে আবার এত ভাবতে হয় নাকি? আমি তো তাকে কালই জব্দ করতে পারি। মুড়ির মোয়াও আমার কাছে, বুঝলি তো। বাব্বা, এত কনফিডেন্স! প্রান্তিক চৌধুরী কনফিডেন্স নিয়ে কথা বলছিস? ব্রো, আমি প্রান্তিক চৌধুরী। মেয়েদের দেখলেই উপর থেকে নিচ পর্যন্ত পড়তে পারি। বুঝলি তো। কি হলো, চুপসে গেলি কেন? আলফা থমথমে গলায় বলল, মনে হচ্ছে ভাবি। ভাবি? ভাবি আসবে কোত্থেকে? অকপটে পিছন ঘুরল সে। নিজ বউয়ের মুখটা দেখে শুকিয়ে গেল সে। বিস্ময়ে বলল, বউ? তুমি? প্রিয়তা এক নজরে সবাইকে দেখল। এরপর যেভাবে এসেছিল সেভাবেই বিদায় নিল। রাফি পিছনে দাঁড়িয়ে নিশ্চুপে ভেবে যাচ্ছে, ইদানিং স্যারের উপর সব নিখুঁতছে। মৌমিতা এবার দাঁড়িয়ে বলল, তিনি আমাদের ভাবি। কেসটা কি হলো? মান্নাত, আলফি, আশিক একসাথে হেসে উঠল। কেস হচ্ছে সিরিয়াস। ভাবি আমাদের রেগে গেছে। এতদিন তো ঘরে ঠাঁই মিছিল না, এবার দেখ বাড়িতেই ঢুকতে দিবে না। কি বলছিস? আমার বাড়িতে আমাকেই ঢুকতে দিবে না? গাধা দাঁড়িয়েই থাকবি নাকি? প্রান্তিক হন্য হয়ে বলল, না আসছি। বেরিয়ে গেল সে। ছুটে গিয়ে ও শেষ রক্ষা হলো না। প্রিয়তা ততক্ষণে লিফটে চড়ে গেছে। প্রান্তিক সিঁড়ি বেয়ে ছুটে নামছে। তার পিছন পিছন ছুটছে রাফিও। অফিসের সকলে অবাক নয়নে দেখছে তাদের স্যারের কাণ্ড। প্রিয়তা পৌঁছানোর 7 কি 8 মিনিট বাদেই বাড়ি পৌঁছালো প্রান্তিক। গাড়ি থেকে ঝটপট নেমেই বাড়িতে ঢুকতে যাবে অমনি দেখল সদর দরজা বন্ধ। দাঁড়িয়ে গেল সে। দুজন গার্ড দরজা আটকে দাঁড়িয়ে আছে। প্রান্তিক চৌধুরী তাদের সরতে বললেও কেউ এক পা সরল না, বরঞ্চ রুক্ষ স্বরে বলতে লাগলো, বাড়িতে ঢোকার অনুমতি নেই। অনুমতি নেই মানে? তোমরা আমায় আটকাচ্ছ। ম্যাম বলেছে আপনাকে যেন ভিতরে ঢুকতে না দিই। এখন ম্যামই সব, আমি কেউ না। দেখি সরো, যেতে দাও। দুজন এক পাও নড়ল না। প্রান্তিক চৌধুরী চোখে মুখে অস্থিরতা। সত্যিই কি তবে বাড়ি ঢুকতে পারবে না সে? উঁচু কণ্ঠে শাসালো, এ বাড়ির ছেলে আমি, আর তোমরা আমায় ঢুকতে দিচ্ছ না। এর ফল জানো তো? এই বাড়ির মালিককে বারণ করছো।
দোতলার বারান্দা থেকে কণ্ঠস্বর ভেসে এলো। বাড়িটা এখনো আমার প্রান্তিক। দাদাজান আমায় ঢুকতে দিচ্ছে না। কিছু বলো। আমি অপারক। ঘরের লক্ষ্মীর কথাই শেষ কথা। আমি তোমার শেষ বংশধর দাদু, তোমার রক্ত। বাইরের একটা মেয়ের জন্য এভাবে বেইমানি করবা? তৎক্ষণাৎ দাদাজানের চা হাতে ঘরে প্রবেশ করল প্রিয়তা। প্রান্তিক চুপসে গেল। আজ যেন তার দিনটাই খারাপ। এবার মিষ্টি স্বরে বলে উঠল, বউ, শুনছ? এই যে মিসেস, একটু দয়া করুন আমার উপর। সরি বলছি তো। বউ, ওগো বউ। সকলের সামনে এমন মিনমিন স্বরে ডেকেও বিশেষ কোনো লাভ হলো না। প্রিয়তা ফিরে অবধি চাইল না। যেন প্রান্তিককে দেখতেই পায়নি সে। ফের চলে গেল অন্দরমহলে। দাদাজান চায়ের কাপ হাতে নিয়ে আয়েস করে খেতে বসলেন। নাতির নাজেহাল অবস্থা দেখে মনে মনে ভীষণ খুশি হলেন। তাকে টাইট দেবার জন্য প্রিয়তার মতোই একজনকে দরকার। উপায় না পেয়ে প্রান্তিক এবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির নিচেই দুপাশে ফুলের বাগান। এরপর বিস্তর খোলা জায়গা। ছোটবেলায় এখানে সে আর দাদাজান মিলে ক্রিকেট খেলত। এখন সেখানে তার গাড়ি দাঁড়িয়ে। গাড়ির উপর বসে রাফির ক্লাস নিল কিছুক্ষণ আগে। এই রাফি আগে কেন তাকে কিছু জানালো না এই ব্যাপারে? বেচারা রাফি কিছু না বলেও জড়িয়ে গেল। খেল কিছু চারি। এবার রাফি শুধায়, কিছু খাবেন স্যার? প্রান্তিকের রক্ত বর্ণ চাহনি। রাফি বুঝে গেল স্যারের ভীষণ খিদে পেয়েছে। খাবার অর্ডার দিল সে। ভেতর থেকে খাবার আসবে তার বিন্দুমাত্র আশা নেই। প্রান্তিক পা ঝুলিয়ে সামনে দেখছে। বেকুনিতে তার বউকে দেখতেই দুই হাত নাড়ল সে। প্রিয়তা পাত্তা দিল না। কেবল চেয়ে রইল একমনে। প্রান্তিক এবার গায়ের সুটটা খুলে রাখল গাড়ির উপর। শেষ বিকালে তার গরম লাগছে ভীষণ। এখন আবহাওয়া যেন এরকম। মাথার উপর সূর্যের কি তেজ। সবাই আজ তার বউয়ের মতো তেজ দেখাচ্ছে তার সাথে। ইন করা শার্ট খুলে ফেলল। স্টাইল করা চুলগুলো এলোমেলো করে শব্দ করে শ্বাস ফেলল সে। রাফি হাজির একটা পিজা নিয়ে। গাড়ির উপর পিজা রেখে দুজনে আরাম করে খাচ্ছে। প্রান্তিকের পছন্দের খাবার পিজা। সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। রাফির উপর রাগ তার পড়ে গেল। এই ছেলেটা ভালোই তাকে হাত করতে জানে। খেতে খেতে বলল, বউয়ের রাগ ভারী ডেঞ্জারাস, তাই না রাফি? রাফি তার সাথে মাথা নাড়ল। প্রান্তিক আবারও শুধায়, তোমার কি মনে হয় আজ রাতটা কি আমাদের বাইরেই কাটাতে হবে? রাফি জবাব দিল না। বিস্ময়হীনভাবে চেয়ে রইল। স্যারের জন্য এবার সেও কি সারা রাত এখানে থাকবে? যদিও স্যারকে একা এভাবে বাইরে রেখে বাসায় সে ফিরতে পারবে না। এরপর বাড়িতে বাঁধবে তুলকা লাম। এসব ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ। বউয়ের দরজা খোলার নাম নেই এখনো। প্রান্তিক প্রায় অতিষ্ঠ মশার কামড়ে। ফোন করল তার বউকে। রিসিভ হতেই নরম স্বরে বলল, বউ, কি করো? শুয়ে আছি। তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে মশার কামড় খায় আর তুমি ভেতরে শুয়ে আছো। এসব কি ঠিক? দাঁড়িয়ে কেন আছেন? শুয়ে পড়ুন। না হলে চলে যান আপনার বাকি বউদের কাছে। 10টা বউ না আছে আপনার? আরে ওসব তো আমি। হ্যালো হ্যালো। প্রিয়তা ফোন কেটে দিল। পাশে দাঁড়ানো রাফি ইয়ে বড় হামি ছাড়ল। তার এখানে দাঁড়িয়ে থাকতে তেমন অসুবিধা হচ্ছে না। উল্টো প্রান্তিককে বলল, স্যার, আপনি গাড়ির ভিতরে গিয়ে বসুন। না, এখানেই বেশ আছি। বউয়ের রাগ মনে হচ্ছে না আজ পড়বে। কি সাংঘাতিক। বউ মানুষ এত রাগ করে? স্যার, আপনার নতুন নতুন তো, তাই এমন মনে হচ্ছে। কেন? তোমার বউও কি এমন রাগ করে নাকি? সব বউ করে স্যার। আপনার জন্য রাতে দেরি করে বাড়ি ফিরি বলে সে আমায় ঘরে ঢুকতে দেয় না। আপনার ডাকে মাঝরাতে ঘর ছেড়ে চলে আসি বলে সে আমার সাথে কথা বলে না। আজ যে কি করবে? তিক্ততার সাথে কথাগুলো বলল রাফি। প্রান্তিক মনোযোগ দিয়ে তার কথা শুনে বলল, সরি ভাই, মাফ করে দে। আমার উচিত শিক্ষা হয়েছে। এরপর থেকে আমি তোকে সন্ধ্যার আগেই ছেড়ে দিব। বউ যে কি চিৎটা হারে হারে টের পাচ্ছি। সারাদিন বাইরে দাঁড়িয়ে থেকে প্রান্তিক বেশ ক্লান্ত হয়ে পড়ল। ঘড়ির কাঁটায় 8টা ছুঁই ছুঁই। রাফি এসব খবর রাখছে না। পকেট তার ফোন বাজছে। কিন্তু রিসিভ করার সাহস তার নেই। প্রান্তিক পায়চারি করছে। একটু বাদে বাদে ফিরে তাকাচ্ছে বেকুনিতে। এই নিরীহ দুটি মানুষের উপর যদি মায়া হয়। ঘরের মধ্যে প্রিয়তার শাড়িগুলো ভাঁজ করছে। দরজায় কড়া নাড়ার শব্দ। এগিয়ে গিয়ে দেখল রাফি ভাই দাঁড়িয়ে। ভ্রুকুচকে বেলকনির দিকে আগাল। বেলকনির দরজা বন্ধ। কাচের দরজার ওপার থেকে সব স্পষ্ট দেখা যায়। প্রান্তিককে না দেখে ভারী অবাক হল সে। আচমকা চমকে উঠল সে। বেলকনির দরজা লক করা। ওপারে দাঁড়িয়ে প্রান্তিক হাত নাড়ছে। প্রিয়তা দরজা খুলে বলল, আপনি এখানে? প্রান্তিক আহ্লাদি সুরে বলতে লাগল, বউ, ও বউ, এবারের মতো মাফ করো দাও। এই যে কান ধরছি আর কখনো উল্টোপাল্টা কিছু বলল না। একটু ভালোবাসা না দেখাও, মায়া তো দেখাতেই পারো। প্রিয়তা উত্তর না দিয়ে প্রশ্ন করল, আপনি এখানে এলেন কি করে? মই দিয়ে। বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে। আমার পা ব্যথা করছে। যেভাবে এসেছেন সেভাবে চলে যান। প্রান্তিকের মুখে আশার নেমে গেল। বলে উঠল, আমার উপর দয়া না করো, রাফির জন্য তো করতেই পারো।
বেচারার বউ তাকে ফোন করছে বারবার। আমি সংসার করতে পারছি না বলে কি সেও করতে পারবে না? প্রিয়তা তীক্ষ্ণ স্বরে বলল। রাফি ভাই, আপনি বাসায় চলে যাচ্ছেন না কেন? রাফি চটপট জবাব দিল। স্যার না বাড়িতে ঢুকলে আমি কি করে যাই ম্যাম? স্যারের প্রতি এত ভক্তি দেখে প্রিয়তা বেশ বিরক্ত হলো। রাফির ফোনটা এবার জোরে বেজে উঠল। প্রান্তিক চেঁচিয়ে উঠে বলল, দেখলে দেখলে, ও বউ ফোন করছে। আমার কথা না ভাবো, ওর বউ বাচ্চার কথা তো ভাবতে পারো। রাফি কিছু না বললেও মাথা দুলাল দ্রুত বেগে। প্রিয়তা হার মানল এবার। রাগ পড়ে গেল তার। তবুও চোখ মুখ শক্ত রেখে ভনিতা করে বলল, আচ্ছা রাফি ভাই, এবার বাসায় যান আপনি। প্রান্তিক খুশিতে ছুটে এসে বউকে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় প্রিয়তা বেশ চমকে উঠল। চাপা স্বরে বলল, রাফি ভাই এদিকে আছে। আরে না না, কেউ নেই, ও চলে গেছে। সত্যি সত্যি দরজার কাছে রাফির কোনো চিহ্ন মিলল না। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। প্রান্তিক চট করে বউয়ের গালে চুমু খেয়ে বলল, লক্ষ্মী বউ আমার, আই লাভ ইউ। বলার পর বিন্দুমাত্র অপেক্ষা না করে ভাগল সে। না হলে দেখা যাবে বউ আবার রাগ করে বসবে। প্রিয়তা গালে রেখে মুচকি হাসল। ভালোবাসার কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে গেল সে। ড্যাশ 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 ড্যাশ। অনেকদিন হলো মায়ের সাথে দেখা হয়নি প্রিয়তার। বোনদের কথা ভীষণ মনে পড়ে। অসুস্থ বাপকে কতদিন দেখে না। তাদের বিয়েটা কেমন অস্বাভাবিকভাবে হয়ে গেল। দাদাজান চান না প্রিয়তায় বাড়ি ছেড়ে একদিনের জন্যও কোথায় যাক। এমনকি রিসেপশনের পরেও একদিনের জন্য তিনি প্রিয়তাকে বাড়ি যেতে দেননি। কেবল বললেন, তোমার ঘরে এখনো 3 লক্ষ্মী আছে সিদ্দিক। আমার একমাত্র ঘর লক্ষ্মীকে নাই বানিলে। সিদ্দিকুর রহমান সেদিন স্যারের মুখের উপর কথা বলতে পারেননি। প্রিয়তা নিজেও পারেনি। কিন্তু আজ সে ভীষণ অধৈর্য হয়ে উঠল। কথাটা প্রান্তিকের কাছে বলে দেখবে। তার বর মশাই যেতে দিবে তো? গলার টাই পরিয়ে দিচ্ছিল। প্রান্তিক নেশাভরা চোখে প্রিয়তাকে দেখছে। কখনো চেষ্টা করছে তার উলঙ্গ কোমরে হাত দেবার। মনকে মানিয়ে রাখা বিরাট মুশকিল। এক পর্যায়ে হাত তো চলেই গেল। প্রিয়তা মুখে কিছু বলল না, কিন্তু গলার টাই ধরল চেপে। মুহূর্তে প্রান্তিক তাকে ছেড়ে দিয়ে কাশতে লাগলো। প্রিয়তার গাম্ভীর্যময় চাহনি। প্রান্তিক গলার টাই ঢিলে করে বলল, সাংঘাতিক মেয়ে তুমি। একদিন আমায় নামে রেশান্ত হবে না বলে মনে হচ্ছে। প্রিয়তা এগিয়ে মাথার চুলগুলো ঠিক করে দিল। মৃদু হেসে বলল, আমি বাড়ি যাব। এটাই তো তোমার বাড়ি। বাবার কাছে যাব। তো যাও। সন্ধ্যার আগে আগে চলে এসো। মুখটা শুকিয়ে গেল তার। হাতটা সরিয়ে ফেলতে নিলে প্রান্তিক নরম হাত চেপে ধরল। মৃদুস্বরে বলল, তুমি চৌধুরী বাড়িতে আসে বাড়ি প্রাণ ফিরে পেয়েছে। তুমি চলে গেলে বাড়ি আবার মৃত হয়ে উঠবে। প্রিয়তা অবাক স্বরে শুধায়, এত মানুষ থাকতে মৃত কেন হবে? কারণ তুমি যে নেই। প্রিয়তার কপালে ভাঁজ পড়ল। আর টু শব্দটুকু করল না। যতই বরের উপর বাহাদুরি দেখাক, বরের অনুমতি ছাড়া এই বাড়ি থেকে বের হবার সাহস তার নেই। প্রান্তিক ল্যাপটপ হাতে নিয়ে এদিক ফিরে আচমকা তাকে টেনে কপালে চুমু খেল। বলল, আসছি। অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রিয়তার ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটল। চোখে মুখের মুগ্ধতা লুকাতে ব্যস্ত হয়ে পড়ল সে। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।